বাংলাদেশের রাজনীতি আজ অস্থির এক মোড়ে দাঁড়িয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে সম্প্রতি নানা বিস্ফোরক অভিযোগ উঠে আসছে ভারতীয় মিডিয়ায় এবং তার করা সম্প্রতি বিভিন্ন অডিও বার্তায়। একেবারে শেষ অডিও বার্তা থেকে বেশ কয়েকটি পয়েন্ট আমরা তুলে এনেছি এবং সেই পয়েন্ট নিয়ে আজকে আমাদের বিশ্লেষণ। সে কি পয়েন্ট? প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তাকে ক্ষমতা থেকে জোর করে নামানো হয়েছে, পেছনে রয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র, আর এই চক্রান্তের পেছনে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেভাবে এই মুহূর্তে তিনি সরকার চালাচ্ছেন সেটি অসাংবিধানিক সরকার হিসেবেও উল্লেখ করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, বাংলাদেশে কট্টরপন্থার উত্থান, গণতন্ত্রের অবক্ষয় এবং একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে ক্ষমতার এই অপব্যবহারের অভিযোগ ঘিরে আবার ভারতীয় মিডিয়ায় কিন্তু প্রধান শিরোনামে জায়গা পেয়েছে। শেখ হাসিনার অভিযোগে আরো অনেক কিছু উঠেছে, সে সবকিছুই আজকে খোলসা করব। কিন্তু প্রিয় দর্শক, তার আগে আপনাদেরকে একটি প্রশ্ন করে আমি অনুষ্ঠান শুরু করতে চাই। 2024 সালের 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থান কি আদৌ সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, নাকি সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি গভীর চক্রান্তের অংশ? এই প্রশ্নটা কিন্তু আমার নয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি, বলা ভালো এই মুহূর্তে যে রাজনৈতিক শক্তি বাংলাদেশের মাটিতে নেই, সেই শক্তির পক্ষ থেকেই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে উঠে আসা এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। আপনারা আমাদের এই বিশ্লেষণ চলাকালে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের মন্তব্যের কলামে দেবেন এবং আমি কথা দিচ্ছি আপনাদের আজকের এই মন্তব্যের কলামে উঠে আসা গুরুত্বপূর্ণ 10টি মন্তব্য ঘিরে আমি এবং আমাদের বিশ্লেষক প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস গোসাই ঠিক একদম পয়েন্ট করে 10টি মন্তব্য নিয়ে আমরা আবার পরবর্তী একটি এপিসোড করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে যথারীতি প্রথম কলকাতা ডেপুটি এডিটর, সাংবাদিক, বিশ্লেষক, আমার বন্ধু পরমাশিস গোসাই। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তুমি, আমি এবং আমাদের সম্প্রতি আমাদের নতুন একজন সহকর্মী তামান্না, কয়েকদিন ধরে তুমি তামান্নার সঙ্গে কয়েকটি এপিসোড করেছো এবং তামান্নাও তোমাকে একই রকম প্রশ্ন করেছে। আমি খুব সহজভাবে একটি প্রশ্ন করতে চাই। বাংলাদেশের এত বড় একটি শক্তিশালী রাজনৈতিক দল 1971 সালে যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো, টানা 3 বার শাসক ব্যবস্থার একেবারে নিজের হাতে নিয়ন্ত্রণ রেখে 15 বছর তারা শাসন করেছেন। এর আগেও কয়েকবার তারা 2বার এসেছেন ক্ষমতায়। বাংলাদেশের স্বৈর শাসক যেটা বলা হয় এরশাদের সময় আওয়ামী লীগ এবং জারপরনাই এবং বিএনপি তারা যুগপৎ আন্দোলন করে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল, এরশাদ বিরোধী আন্দোলন। সেই রাজনৈতিক দলটির পরিণতি 2024-এর 5 আগস্ট আমরা দেখেছি। সত্যি কি এটা গণ অভ্যুত্থান ছিল না? সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না? নাকি এই আজকে যে অভিযোগগুলো নিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব সরব হচ্ছে সেই অভিযোগই সত্য? তুমি একেবারে পরিষ্কার করে তোমার বিশ্লেষণগুলো এক এক করে আমাদেরকে জানাবে। দেখো, প্রথম কথা বলি, গত 5ই আগস্ট যে ঘটনা ঘটেছে তার আগে থেকে, তার সেই 5ই আগস্টের আগে থেকে যে দিনগুলো অতিবাহিত হয়েছে বাংলাদেশের মাটিতে, সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল? গত 5ই আগস্টের আগে থেকে লাস্ট 15 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল? তোমার কথাতে, তোমার প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে। 71 সালে যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীন হওয়ার পিছনে স্বাধীন কারা হয়েছিল? বাংলাদেশের সাধারণ মানুষ স্বাধীন হয়েছিল। তারপরে ক্ষমতার পরম্পরায় কেউ না কেউ এসছে, লাস্ট 15 বছর ওনারা ছিল। এখন উনি বলছেন, ওনার কথাতেই যদি বলি যে আমি ষড়যন্ত্রের শিকার এবং ডক্টর ইউনূস এই চক্রান্তের একজন অন্যতম। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূসও তো বাংলাদেশের একজন নাগরিক, তাই নয় কি? সে তো বাংলাদেশেরই মানুষ এবং আমি যতদূর জানি যে বাংলাদেশের ওনার পড়াশোনা, ওনার অর্থনীতি নিয়ে যে কাজকর্ম, যে প্রকাণ্ড বিষয়টা নিয়ে ওনার আছে, একটা প্রজ্ঞাবান ব্যক্তি। অর্থনীতির ক্ষেত্রে যতদূর জানি যে গ্রামীণ ব্যাংকের উন্নয়নের জন্য উনি অনেক কিছু করেছেন এবং উনি নোবেল পেয়েছেন। তা ওনার দেশের এই কৃতি সন্তানটা ওনার বিরুদ্ধে কেন গেল? কেন উনি ষড়যন্ত্রের শিকার হচ্ছে? আজকে উনি যদি ষড়যন্ত্রের শিকার বলে, আমার সঙ্গে শত্রুতা হয়েছে, বিদেশি রাষ্ট্র শত্রুতা করেছে, তাহলে উনি তো
15 বছর ক্ষমতায় ছিল, তা ওনার এটা আজকে 5ই আগস্টের পর এটা অনুধাবন করলো নাকি তার আগে ছিল? এইটা এখন এই দায়টা এখন উনি কার ঘাড়ে দেবে? এই দায়িত্ব তো ওনারই নিজের, ওনার ব্যর্থতা, ওনার বিরুদ্ধে। আজকে আমি অ্যাডমিনিস্ট্রেশন, আমি পুলিশের ডিজি, আমার কাছেই খবর থাকবে তো কিছু কোথায় কি হচ্ছে। তো উনি দেশের প্রধানমন্ত্রী, সাধারণ মানুষের কাছে থাকবে, বিরোধী রাজনৈতিক দলের কাছে থাকবে, তারা তো ওনার বিরুদ্ধে চক্রান্ত করবে। তারা তখন ভাবছে ওটা আমাদের রাজনৈতিক ভাবে আমরা মোকাবিলা করার জন্য কাজটা করছি, কিন্তু উনি রাজনৈতিক ভাবেও যেমন খবর রাখবে, উনি তো দেশের প্রধানমন্ত্রী। উনি বিরোধী দলের বাংলাদেশে যারা বিরোধী দল করেন, জামাত করেন, বা আমি এনসিপির কথা তো এখন নতুন আসলাম, তখন তো এনসিপি ছিল না, অন্যান্য যত রাজনৈতিক দল আছে সকলের তো উনি প্রধানমন্ত্রী। তো ওনার কাছে তো সবার আগে ইন্টেলিজেন্সের খবরটা থাকার কথা ছিল। তার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে তার নিজের, সেইটার যখন উনি খোঁজ রাখতে পারছে না, তাহলে উনি কি করে বাংলাদেশের সাধারণ মানুষকে রক্ষা করবে? ওনাকে আর বলার জায়গা থাকতে পারে? আমার তো মনে হয়, এটা আমি আমার ব্যক্তিগত মত, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, ব্যক্তিগত শেখ হাসিনার প্রতি আমার অনন্ত শ্রদ্ধা থাকবে, কিন্তু রাজনৈতিক ভাবে অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারে বসে ওনারই সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, তাই নয় কি? তাই তো হচ্ছে এবং ওনার দলে তো সেইটাই যদি উনি রক্ষা করতে না পারে, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষকে কি করে উনি রক্ষা করবে? বাংলাদেশের সাধারণ মানুষ ওনার দলকে কি করে ভোট দেবে? কে মৌলবাদ শক্তি সেগুলো পরের কথা, কে রাজাকার সেগুলো পরের কথা, কারা বাংলাদেশের মানুষ কাদের ভোট দেবে সেটা তো পরের কথা। ভোটটা আসুক। জাতিসংঘ কি বলেছে? কেন নিষিদ্ধ হলো আইন আনুক? চাপিয়ে দেওয়া। আজকে ওনারা বিদেশি মিডিয়ার কাছে কথা বলছে। আমার একটা জিনিস বারবার মনে হচ্ছে, বিদেশি মিডিয়ার কেন কথা বলছে? ওনারা আজকে বাংলাদেশের কোনো বড় হাউসে যদি ইন্টারভিউ দেয়, সেটা কি ছাপা হবে না? তাহলে সে কথাটা আমি আগের দিনেও বলেছি, সে কথাটা বিদেশি মিডিয়ার কাছে খুলে বলুক যে বাংলাদেশে আমাদের কথা বলারই অধিকার নেই। জাতিসংঘ কি বলেছে? জাতিসংঘ বলেছে বাংলাদেশের মানুষ যেটা চাইবে সেটা হবে। যদি ওনারা ভোটে দাঁড়াতে না পারে, বাংলাদেশের মানুষ যদি সেটা চায়, তাহলে হবে। এই দায় উনি কার ঘাড়ে দেবে? দোষারোপটা কাকে করছে? ওনার নিজেরই তো ক্ষতি হয়ে গেছে। এটা তো আমাদের বোঝা উচিত ছিল। পরমাশিস, তুমি শুধু বলতে চাইছো যে একটি পয়েন্টের দিক থেকে যে উনি 15 বছর ক্ষমতায় ছিলেন, উনি এই পেছন থেকে যে এই কলকাঠি নাড়ানো হচ্ছে কেন উনি জানতে পারেননি? শুধু এইটা তো একটা দায়িত্ব না? এটা কি এইভাবে কি শুধুমাত্র তাকে দায়ী করা যায়? উনি জানেন না বলেই ওনাকে এরকম ভাবে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বা একটা গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটি ওনাদের ভাষায় নির্বাচিত সরকারকে এরকম ভাবে ফেলে দেয়া যায়? শুধু কি এর জন্য যে তিনি সরকারি ছিলেন কিন্তু তিনি বিষয়টি এটা ভাই মানা যায় না, এটা মানা যায় না। উনি তো এই জিনিসটা আজকে যে ওনাদের যে ক্ষতিটা হয়েছে, ওনার বক্তব্য অনুযায়ী ষড়যন্ত্রের শিকার এতগুলো ওনার দলের রাজনৈতিক কর্মী, কত মানুষ হয়তো ওনাদেরকে ভরসা করতো। যদি সঠিক নির্বাচনের মধ্য দিয়ে ওনাদের বক্তব্য নিয়ে ওনারা যদি জিতে থাকে, তাহলে এই মানুষগুলো তো এক্সপ্লয়েট হলো। সেই দলটার, সেই সরকারটার এটা দায়িত্ব ছিল, কেন আমার পিছনে কারা কি করছে সেটা খবর রাখবে না? এখন এই কথা বলে লাভ কি? আমি এখান থেকেই আমি মূল আলোচনার বিষয়টি আমি বলতে চাই যে দেখো পরমাশিস, উনি প্রশাসনিকভাবে উনি তো ব্যর্থ ছিলেন এটা, এবং ওনার দলের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসাদুজ্জামান খান কামাল, উনি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে ইন্টেলিজেন্সের কাছে তথ্যের ঘাটতি ছিল, এবং সাংগঠনিকভাবে যে ওই সময়কার ছাত্র জনতার আন্দোলনের পালস বুঝতে পারা যায়নি, সেটাও যারা ওই সময়কার সরকারের সঙ্গে ছাত্র জনতার সমন্বয়ের যে দায়িত্ব পেয়েছিলেন তারাও ঠিক বুঝতে পারেননি। এবং একই সঙ্গে কোথাও প্রশাসনিকভাবে বক্তব্য ওনাদের বলা হয়েছিল যে স্যাবোটাজ করা হয়েছে, এমনও হতে পারে যে সরকারের অভ্যন্তরে এমন কেউ গিরগিটির মতো লুকিয়েছিলেন। এগুলো প্রশাসনিক ব্যর্থতার বিষয়ে তারা কিন্তু অকপট স্বীকার করছেন। কিন্তু আমার পরমাশিস, আমি এটার থেকে একটু গভীরভাবে দেখতে চাই এবং তোমাকে একটু পয়েন্ট করতে চাই। শুধু কি সরকারে থাকলে ইন্টেলিজেন্স ফেলুর হলো তাতেই একটি সরকারকে ফেলে দেওয়ার মতো সঞ্চার, জনবিক্ষোভ, ক্ষোভ হতে পারে? এটা আমার কাছে ঠিক গ্রহণযোগ্য মনে হয় না। আমি বরঞ্চ আরো একটু ভেতরের দিকে আমি তোমাকে পরিসংখ্যান বলি, উনি ফেলিওর হয়েছে, ওনাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, ওনার এই কথাটা, এইটাকে আমি 25% ধরবো না, এর পিছনে আরো 75% লুকিয়ে আছে। গণ অভ্যুত্থান শুধু একটা বিরোধী রাজনৈতিক দল মিলে হয় না,
অনেকগুলো রাজনৈতিক দল, অনেক সাধারণ মানুষ। না, আমি সেই কারণে তোমার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি যে আমি বলতে যাচ্ছি শুধু যে ইন্টেলিজেন্স ফেলুর, শুধুই যে সরকারের ভেতরে এই স্যাবোটাজ, এই সবকিছুরই একটি পয়েন্ট রয়েছে, মানে একটি একটি গোলাকারের একটি কেন্দ্রবিন্দু থাকে, তো একটি কেন্দ্রবিন্দু থাকে। সেই কেন্দ্রবিন্দু কি? বাংলাদেশের ওই সময়কার শাসক দল বা পরপর তিনবারের শাসক দল বা আওয়ামী লীগ, তারা বুঝতেই পারেনি যে তারা বাংলাদেশের সাধারণ মানুষকে নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণ করতে দেয়ার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত করেছে। সুযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। একদিকে নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, অন্যদিকে আমি একেবারে খুব সচেতন ভাবে বলবো রাজনৈতিক পরিবেশ বিরোধী, মানে সরকারের সমালোচনা করবে এমন রাজনৈতিক পরিবেশকে কার্যত একেবারে একটি, ওই তোমার মনে আছে যে সিনবাদের একটা কাহিনী হয়েছিল, একটা বোতলে ভরে একটা চিঠি সমুদ্রে মহাসমুদ্রে ফেলে দিয়েছিল, যে যখন যেমন পাবে, ঠিক একটা রাজনৈতিক ব্যবস্থাকে, বিরোধী রাজনৈতিক ব্যবস্থাকে একটা বোতলে বন্দি করে সেটি গভীর সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, ভাসতে ভাসতে এই হয়েছে। এবং সেটা ভাসতে ভাসতে এই দুটো কারণ, এক হচ্ছে দেশের সাধারণ মানুষ তারা ভোট দিতে পারেননি, দুই বিরোধী রাজনৈতিক শিবিরের রাজনৈতিক নেতাকর্মীরা কোনো রাজনৈতিক চর্চা করতে পারেননি। এই দুটো যে ক্ষোভ, এই দুটো বিষয়ে ক্ষোভ, এই দুটো বিষয়ের ক্ষোভের সঙ্গে বাকিগুলো যোগ হয়েছে। আমি যদি ধরেই নিই তর্কের খাতিরে, এবং এটা বাস্তব যে এই গণ আন্দোলন শুধু যে গণ আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন ছিল, সেই আন্দোলনটাও যে ছিল সেটাও ঠিক নয়। এর মধ্যে অবশ্যই আন্তর্জাতিক ফোর্স, আন্তর্জাতিক শক্তি প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিল, সেটা আমারও মনে হয়। কিন্তু আমার একটা প্রশ্ন থাকবে, এই সুযোগটা তৈরি করে দিয়েছিলেন কারা? ওনারাই করেছেন সুযোগটা। একদমই তাই। এই সুযোগটা তৈরি, এই আজকের যে এই সুযোগটা তৈরি করে দেওয়ার 2024-এর 5 আগস্ট, এই সুযোগটা, স্পেস, সুযোগ সন্ধানীরা সবসময় সুযোগ, নামই তো দেওয়া হয়েছে সুযোগ সন্ধানী। কেন? যে সুযোগ, প্রকৃত সুযোগের সময় তারা সন্ধান করবে এবং সেখানে তারা ওই সুযোগটি প্রয়োগ করবে। এবং একদমই তাই। পরিবেশটা তৈরি করে দেওয়া হয়েছিল, সেই পরিবেশটা তৈরি করে দেওয়ার বিষয়ে কিন্তু এখনো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রীর মধ্যে এই বোধ, এই যে আত্ম উপলব্ধি, এটা কিন্তু এখনো তাদের মধ্যে আসেনি। এবং একই সময় আমি খুব অবাক হচ্ছি যে ছাত্র জনতা বা সাধারণ মানুষের মৃত্যু, সেটাকেও আমি দেখছি যে সেটাকেও কিন্তু বারবার করে স্কিপ করে দেওয়া হচ্ছে। বারবার করে বলা হচ্ছে পুলিশ, বারবার করে বলা হচ্ছে যে আওয়ামী লীগ বা তাদের দলের বা ছাত্রলীগ, বাকি যাদের মৃত্যু হয়েছে, বাকি যারা গুলি চালিয়েছে, শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন যে ছাত্র যারা মারা গেছে, ছাত্র মারা গেছে, গুলিগুলো কারা চালালো? একেবারে প্রাসঙ্গিক প্রশ্ন, একদম প্রাসঙ্গিক প্রশ্ন, গুলিগুলো কারা চালালো? ওই সময় আপনার প্রশাসন ছিল, তাহলে আপনার পুলিশকে সামনে রেখে পেছন দিক থেকে যদি কেউ গুলি করে অন্য একটি ছাত্রের দেহ ফেলে দেওয়া হয়, আপনার ইন্টেলিজেন্স, আপনার সরকার, আপনার দলের রাজনৈতিক শাখাগুলো তারা কোথায় ছিল? তারা কেন একটি কেস, একটি ঘটনাকে সামনে মিডিয়াতে হাইলাইট করতে পারেননি বা আন্তর্জাতিক মিডিয়ার সামনে তুলে আনতে পারেন? তুমি কিভাবে দেখছো বিষয়টি? উনি যেটা বলছেন ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্র কখন হয়? সবকিছুর জানবে, একটা কোনো কাজ করতে গেলে তার ভালো দিক থাকে, মন্দ দিক থাকে এবং সমালোচনার জন্য কেউ থাকে। ধরে নিচ্ছি আন্তর্জাতিক সংগঠনগুলো, পৃথিবীর বিভিন্ন অন্যান্য দেশ ষড়যন্ত্র না, আমি এমন কাজ করব কেন যাতে আমি সমালোচনার শিকার হব? ধরো যারা বিরোধী রাজনৈতিক দল, তাদের মুখ বন্ধ। একটা জিনিস জানবে, কেউ না কেউ কাউকে কিন্তু অবজার্ভ করছে। বাংলাদেশের সাধারণ মানুষ যারা কোনো দল করে না, শুধু হয়তো ভোটটা দিতে যায় বা ভোট দেওয়ার তারা প্রয়োজনও মনে করেন না, অবজার্ভ করেছে যে ভোটের নামে কি হচ্ছে। বিরোধীরা মুখ খুলতে পারবে না, বিরোধীরা ধরে নিচ্ছে বিরোধীদের সাধারণ মানুষ ভোট দেবে না, কিন্তু সেটাও তো প্রমাণ হতে হবে। তারা ভোটে হেরে গেল, ভোট পেল না, ভোট দেওয়ারই জায়গা নেই, দিতে দেওয়া হচ্ছে না, এটাও তো কেউ অবজার্ভ করে। আজকে আন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘকে কেন আসতে হচ্ছে? ভালো এবং মন্দ বিচার করতে, ঘটনাগুলো তো ঘটেছে। এবং জাতিসংঘের যারা নিয়ন্ত্রক, তাদের সঙ্গেই বা কেন শেখ হাসিনা সরকার বা তার দূরত্ব তৈরি হলো? কেন দূরত্ব তৈরি হলো? এমন
কোথায় আমি 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 তো দেশের রাষ্ট্রপ্রধান, আমার কাজকর্ম থাকবে বিরোধীদের থেকে তার জনসংযোগটা বেশি থাকবে। একদম, আমি ওইটাই বলতে চাইছি যে আমি আপনার সঙ্গে আন্তর্জাতিক মহলেরও খুব একটা ভালো সম্পর্ক ছিল না, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না, চায়নার সঙ্গে আপনি ভালো সম্পর্ক রাখেননি, এবং সবশেষ আপনি ভারতের সঙ্গেও ডুয়েল প্লে করেছেন, একেবারে পরিষ্কার ডুয়েল প্লে করেছেন। তো সবকিছুর মধ্যে আপনি আপনার পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্রের ক্ষেত্রে যে কৌশল নিতে হয় সেক্ষেত্রেও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার সরকারের নীতি নির্ধারকদের কোথাও গিয়ে সমস্যা ছিল। আচ্ছা বলুন তো, আপনারা এত আত্মসন্তুষ্টিতে শেষ 10 বছর ভুগেছেন, সেই আত্মসন্তুষ্টি ভোগার নিয়ে আপনাদের কোনো আত্মোপলব্ধি বা আত্মসংশোধনের কোনো স্পিচ বক্তব্য এখনো পর্যন্ত কিন্তু কখনো আপনারা দিচ্ছেন না। আপনারা নিজেরা ভারতীয় মিডিয়াতে যে কজন বলেছেন, কিংবা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে অডিও বার্তায় যেভাবে ঢালাও ভাবে বলছেন, আমি ধরেই নিচ্ছি তার পেছনে এই 2024-এর 5 আগস্ট এই যে ক্ষমতার পালাবদল, এর পেছনে একটা গভীর চক্রান্ত ছিলই। কিন্তু এই চক্রান্ত তৈরির পেছনে আপনার ভূমিকা কি ছিল, আপনার দলের ভূমিকা ছিল, আপনাদের কোথাও ভুল ছিল কিনা, সেইটা কিন্তু আপনাদেরকে জনসম্মুখে বলতে হবে। আজকে তুমি জানো যে বিভিন্ন গণমাধ্যমে আজকে দুদিন আগে আনন্দবাজারে একটি সাক্ষাৎকার দিয়েছেন ওবায়দুল কাদের, সেখানে উনি বলেছেন যে 2026-এর নির্বাচন যেটি হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে অংশগ্রহণ করা হবে। ভালো, এটা অবশ্যই রাজনৈতিক, আপনারা বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি, যে রাজনৈতিক শক্তির হাত ধরে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, আপনারা সেই রাজনৈতিক শক্তি 55 বছরের বাংলাদেশে আপনারা প্রায় অর্ধেক সময় বাংলাদেশে শাসন করেছেন। আপনারা সেই রাজনৈতিক শক্তি যে বাংলাদেশের আপনাদের ক্ষমতার সময় বাংলাদেশ অর্থনৈতিক দারিদ্র্যপূর্ণ দেশ থেকে উন্নয়নশীল দেশের সূচকে উঠেছেন। আপনারা সেই রাজনৈতিক শক্তি যে রাজনৈতিক শক্তিতে আপনাদের সময় বাংলাদেশের জিডিপি 8% ওপরে গিয়েছিল। বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতু বা ঢাকা মেট্রো, বাংলাদেশের সড়ক যোগাযোগ, চট্টগ্রামের উন্নয়ন, ঢালাওভাবে বাংলাদেশের উন্নয়ন, মোবাইল নেটওয়ার্কের বিস্তার, দেশীয় টেলিভিশন শিল্পের বিকাশ, গার্মেন্টস শিল্পের বিকাশ, প্রচুর ভালো কাজ করেছে। তাহলে এত ভালো কাজ করার পর আপনার 2024-এর 5 আগস্ট কেন হলো? আপনারা, আমার মনে হয়, সবচাইতে বেশি আত্মসন্তুষ্টিতে না ভুগে অন্যের কাঁধে দোষ না দিয়ে বরং আপনাদের উচিত এই গত 8-10 মাসে আপনাদের নিজেদের ঘটনার অটোপসি করার, অর্থাৎ ময়না তদন্ত করার, যে এই আমাদের আজকে 2024-এর 5 আগস্ট কেন হলো, কিংবা আপনারা যেটা বলছিলেন যে জুলাইয়ের 15 তারিখের পর থেকে আন্দোলন সহিংসতা ছড়িয়ে যায়, এই আন্দোলনের সহিংসতা যখন চলছিল তখন আপনার প্রশাসনের মধ্যে কারা কারা দায়িত্বে ছিল, তাদের সঙ্গে আপনাদের কি কি ডিলিং ছিল, তারা আপনাদের কেন ব্ল্যাকমেলিং করার সুযোগ পেয়েছেন। আপনি তো অস্বীকার করতে পারবেন না। আজকে অবশ্যই এটা বলবো যে দুর্নীতির নিরিখে এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের অনেক উপদেষ্টার পিএস এপিএস এর বিরুদ্ধে প্রচুর ঢালাও দুর্নীতি অভিযোগ সামনে আসছে, এবং একই সঙ্গে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মস্তিষ্ক প্রসূত যে রাজনৈতিক দল এনসিপির বেশ কয়েকজন সদস্য বা নেতাদের বিরুদ্ধেও নানা ধরনের অভিযোগ সামনে আসছে। সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একেবারে একটা ক্রমমান বিএনপি, আওয়ামী লীগ বা আগামীতে যারা আসবেন, এই দুর্নীতি যেমন একটা রুট, একটা ডিএনএ, দুর্নীতির ডিএনএ প্রবাহমান, সেখানটায় কিন্তু আপনারা আপনাদের দিক থেকে দুর্নীতি কতটা করেছেন এবং কেন আপনাদের সরকারের অর্গানগুলো, বিশেষ করে আপনাদের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা আর্মির গোয়েন্দা সংস্থা বা আপনাদের পুলিশের গোয়েন্দা সংস্থা ফেল করলো এবং কাদের হাতে দায়িত্ব দিয়েছিলেন, কেন আপনাদের বড় বড় পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনাদের সময় হাজার হাজার কোটি টাকার অভিযোগ এসেছে, কেন আপনারা নির্বাচন করতে দেন, কেন আপনারা বারবার করে ভারতকে ব্ল্যাকমেইলিং করেছেন, কেন ভারতকে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ভিলেন বানিয়েছেন, এইগুলো আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনই বলতে হবে। আমার মনে হয় যে আপনারা যত নিজেদের দোষ, এখন আপনাদের ভুলগুলো জনসম্মুখে, জনমানুষের সামনে তুলে ধরবেন, আপনাদের কিন্তু পাপস্খলন তত দ্রুত হবে। কারণ আমরা মনে করি বাংলাদেশের অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক পরিবেশ ফেরার জন্য বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাদেরও
বাংলাদেশে সক্রিয় রাজনীতি করা উচিত এবং অনেকটা রিফর্মড রাজনীতি করা উচিত, অনেকটা সংশোধিত ভাবে গিয়ে রাজনীতি করা উচিত, জনগণের পালস বুঝে। এবং ডেফিনেটলি গত 15 বছর যেভাবে আপনারা সরকার চালিয়েছেন, যে ভুলগুলো আপনাদের উঠে আসবে, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আপনারা যদি পরবর্তীতে বিরোধী রাজনৈতিক শিবিরে বসেন, সেখানেও আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, সরকারের গঠনমূলক সমালোচনায় আপনারা আরো জনগণের সমর্থন আদায় করবেন। এছাড়া কিন্তু বাইরের দেশে থেকে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের সত্যতা থাকলেও এই ধরনের অভিযোগে কিন্তু আরো বুমেরাং হয়ে উল্টো আপনার দিকেই কিন্তু আরো ক্ষোভ বা বিদ্বেষের আগুন জ্বলবে এবং একই সঙ্গে আপনারা কিন্তু ভারতকেও একই রকম ভাবে ক্ষতিগ্রস্ত করছেন। প্রথমত আপনি নিজে ভারতে রয়েছেন আশ্রিত, আপনার ভারতে থেকে আপনি বাংলাদেশের রাজনীতি কিংবা আপনি ঢালাওভাবে অভিযোগ করছেন সংশোধন বা উপলব্ধি না করে। একই সঙ্গে আপনার দলের শীর্ষ নেতারাও ভারতের মিডিয়াতে পরপর বক্তব্য দিচ্ছেন, তাদের বক্তব্যেও কিন্তু কোথাও উপলব্ধি বা আত্মসংশোধনের কোনো একটিও লেশ মাত্র আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা মনে করি যে যেভাবে বাংলাদেশের শক্তি, বিভিন্ন রকম শক্তির একটি সমাবেশ ঘটছে, এই সমাবেশের মধ্যে আওয়ামী লীগের দাবি অনুযায়ী একটি কট্টরপন্থী শক্তির উত্থান, সেটা আমরাও লক্ষ্য করছি। আমরাও বিভিন্ন সময় এপিসোড করছি যে বাংলাদেশের কট্টরপন্থী যে একটি শক্তি সেটি উঠে এসেছে। মব জাস্টিস একটি বড় সংকট বাংলাদেশে, সেটাও একটা অক্টোপাসের মতো বিভিন্ন জায়গায় ঘিরে ধরছে। সরকার সব জায়গায় এই মুহূর্তে, যা অন্তর্বর্তীকালীন সরকার সব জায়গায় নজর রাখতে পারছে না। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক একটা সংকট তৈরি হয়েছে। কবে ইলেকশন কবে হবে, এবছর হবে, ডিসেম্বরের মধ্যে হবে না আগের বছর জুনে হবে, সেই সমস্ত বিষয়ে একটা ধূম্রজাল তৈরি হয়েছে। এই সবকিছু আপনাদেরকে এখন গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণে করার সঙ্গে সঙ্গে আমার মনে হয় আওয়ামী লীগের উচিত যে নিজেদের ভুলগুলোকে অকপট স্বীকার করে এবং সেগুলোকে জনগণের সামনে প্রকাশ্যে, আমি মনে করি যে জনগণ তো আপনাদের ক্ষমতার উৎস, জনগণের কাছে যদি ভুল ত্রুটিগুলো আপনার সামনে প্রকাশ করেন, আমার বিশ্বাস বাংলাদেশের সাধারণ মানুষ অতীতের যেমন বিএনপি ঢালাও করেছে, বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানও কিন্তু দেশের বাইরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো তাকে যখন আবার হিরো হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ আবার গ্রহণ করেছে, তাহলে নিশ্চয়ই আপনারাও আবার বাংলাদেশে বীর দর্পে ফিরতে পারবেন। কিন্তু তার জন্য বাংলাদেশের মানুষকে আস্থায় নিতে হবে, তার জন্য বাংলাদেশের মানুষের কথা বলতে হবে, বাংলাদেশের মানুষের পালস বুঝতে হবে। অন্যথায় কিন্তু আপনাদের বাংলাদেশে ফিরে সক্রিয় রাজনীতি কিন্তু আমার বিশ্লেষণে, আমার বিবেচনায় আরো অনেকটাই দেরি হবে। তুমি কিভাবে দেখছো? আমি তোমার একটা কথা বলি, যে আমাকে কেউ খুন করে দিল, আমি তো আর দেখতে পাচ্ছি না। আমার যারা আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আমার যত শ্রোতা বারা যাচ্ছে, তারা দেখবেন বা তারা জানবেন, দেশের মানুষ জানবে। আমি যতদূর জানি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সবচেয়ে বেশি, মানে ওনার পরিবারের অনেকে খুন হয়েছিলেন, এটা নিশ্চয়ই আমাদের জানা, সকলের জানা। যেমন আমাদের দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এদের খুন হতে হয়েছে, মহাত্মা গান্ধীকেও খুন হতে হয়েছিল। তুমি তো জানো যে আমাদের দেশে ইন্দিরা গান্ধীর যে পরিবার, রাজীব গান্ধী মারা গেছেন, সোনিয়া গান্ধী, মেনকা গান্ধী, রাহুল গান্ধী, এরা বিরোধী দলে থাকলেও এদের নিরাপত্তা সর্বোচ্চ দেওয়া হয়, তাই না? একটা মানুষ মরে গেল, এর জ্বালা একরকম। আমি চেয়ারে বসে রয়েছি, রাষ্ট্রপ্রধান, কিন্তু আমার পালিয়ে যেতে হলো, এটা কিন্তু মৃত্যুর চেয়েও বড় আমার মনে করি, বেঁচে থেকে, মানে বেঁচে মরে থাকা, বুঝেছো? তো যাদের পরিবারে এত বড় হামলা হয়েছে, এত মানুষ নৃশংসভাবে খুন হয়েছে, এবং তার বাইরে গিয়ে আজকে উনি জীবদ্দশায় রয়েছেন, ওনাদের এত বড় রাজনৈতিক দল, এত বাংলাদেশের মানুষের প্রতি ওনাদের প্রতি সমর্থন, নিজের দলের সমর্থন, সাধারণ মানুষও ওনাকে ভরসা করেছে। তো এই জায়গাটা আজকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, অন্য রাষ্ট্রশক্তি করেছে, এই কথাগুলো না আর প্রাসঙ্গিকতা, আমি ডাইরেক্ট বলছি, একদমই বলছি। তার মানে আমার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি ফেলিওর ছিলাম, এটা মানতে হবে। ভোটে জিতলাম আর দেশের অগ্রগতি করলাম। ভোটে জিতলাম কোথায়? জিতে নিয়েছি। এই যে জিতে নিয়েছি, কেড়ে নিয়েছি ক্ষমতাটা দেখেছে, উন্নতি করেছে, ভালো কথা। কিন্তু তুমি এই ক্ষমতাটা পরিচালনা করার দায় কি তোমাকে বাংলাদেশের মানুষ দিতে পেরেছে? এটা মানুষের ক্ষোভ ছিল, জ্বালা ছিল। এখন মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের অন্তরে আসতে গেলে আমি ফেলিওর, আমার নির্বাচন
এই সব নিয়ে আত্মসমালোচনার বিবৃতি দিন। যারা আপনাদের সময় পালিয়ে থাকতে হয়েছিল তারা এখন দেশে ফিরে আসছে, তার মানে তাদের তো একটা জনসমর্থন ছিল। এটা মেনে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি আপনি বলছেন ষড়যন্ত্র হয়েছে, তাহলে বাংলাদেশের মাটিতে ষড়যন্ত্রকারীদের তো সমর্থন রয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারেন না। বাংলাদেশের মাটিতে ষড়যন্ত্রকারীদের সমর্থন রয়েছে, আপনার শত্রুদের বাংলাদেশের মাটিতে সমর্থন রয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারেন? ধরে নিচ্ছি আপনার কথা ষড়যন্ত্র হয়েছে, তাহলে আপনি কি দল চালিয়েছেন? তাহলে বলবো 50-50 ক্ষমতায়, তাহলে আপনি 15 বছর ক্ষমতায় আসলেন কি করে? ক্ষমতায় এসেছেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আপনাকে উৎখাত করে দিল, তাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে ফেলিওর। তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ কি করে আপনাকে ভরসা করবে? আমি যদি বাড়ির বাবা হই, আমি যদি বাড়ির গার্জিয়ান হই, আমি সবকিছুতে ফেলিওর, আমার ছেলেপুলে আমাকে সমর্থন করবে? আপনার কথাতেই আসছি, ষড়যন্ত্র হয়েছে, অন্য রাষ্ট্র সত্যি ষড়যন্ত্র করেছে, তাহলে আপনার পররাষ্ট্রনীতিতে আপনি ভুল ছিলেন, অস্বীকার করতে পারবেন? আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আপনি অনেকগুলো দেশ ষড়যন্ত্র করছে আমি মনে করছি, তাহলে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন অনেকগুলো দেশ আপনার সঙ্গে ষড়যন্ত্র করছে, বড় বড় দেশ ষড়যন্ত্র করছে, আপনি তাদের সঙ্গে সংযোগ রাখতে পারেননি কেন? তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার ওপরেও কেউ আছে এবং সেই মানুষটাকে বাংলাদেশের মানুষ সমর্থন করছে। পাকিস্তান আমাদের শত্রু দেশ, কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী তার দেশের মানুষের যদি জনসমর্থন পায়, আমাদের কি বলার আছে? আমরা পাকিস্তানকে বড় রাষ্ট্রনীতিতে বুঝে নেব। আপনি আজকে আমাদের ভারতীয় কালচারে আপনি আমাদের অতিথি, পররাষ্ট্রনীতিতে আপনি বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, আপনি আমার কাছে আশ্রয় রয়েছেন, সসম্মানে রয়েছেন, তারা ওখানে আপনাকে ফিরিয়ে নিতে পারবে কিনা এগুলো ভারত সরকার বুঝবে, পররাষ্ট্রনীতিতে বুঝবে, অনেক বড় ব্যাপার, এগুলো তো আমরা ঢুকবো না। কিন্তু বাংলাদেশের ইস্যু নিয়ে ষড়যন্ত্র হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে আপনি বলছেন, এতে বাংলাদেশের মানুষের মন পাচ্ছেন কতটা? তার চেয়ে হয়তো আপনি বাংলাদেশকে ভারতের কাছে শত্রু দেশ তৈরি করে ফেলছেন। আপনি এটা বুঝুন। আমার মনে হয় এইভাবে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জনসমর্থন পাবেন কিনা এটা নিয়ে হাজারো মাইলের প্রশ্ন থেকে যাবে। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এত সময় জুড়ে আমাদের সঙ্গে মূল্যবান এই বিশ্লেষণ করেছো। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন আলোচনায় আসি এবং অবশ্যই আপনাদের নিজস্ব অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়, কিন্তু কিভাবে আমরা অভ্যন্তরীণ বলি, কারণ যেহেতু আওয়ামী লীগের একটি বড় অংশ এবং আওয়ামী লীগের সরাসরি প্রধান এবং যাকে ঘিরে বাংলাদেশে আজকে উত্থান এবং পতনের এই উপন্যাস রচিত হচ্ছে, সেই ব্যক্তিটি এই মুহূর্তে ভারতে রয়েছেন এবং ভারতে বসেই তিনি বিভিন্ন সময় বিবৃতি দিচ্ছেন। ফলত আমাদের এই আলোচনাটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। আপনাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় হলো এটি ভারত বাংলাদেশের সম্পর্কভুক্ত। আমি শুধু সামার আপ করবো এটাই, পরমাশিসের সঙ্গে অনেক ক্ষেত্রে একমত যে বাংলাদেশের বিরোধীদেরকে যে সঠিক সম্মান সেটি দেয়া হয়নি এবং এটি একটি কালচারে পরিণত হচ্ছে। একই সঙ্গে আমি আমার আলোচনায় যদি আমার আলোচনা আপনারা শোনেন, তাহলে আমি বলেছি যে দুর্নীতিও বাংলাদেশের ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়েছে এবং বাংলাদেশের যারা ক্ষমতায় ছিলেন এরশাদের দুর্নীতি করেছে, বিএনপিও দুর্নীতি করেছে, আওয়ামী লীগও দুর্নীতি করেছে। সুতরাং এই দুর্নীতির একটি ডিএনএ প্রবাহমান এবং সে কারণেই হয়তো বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ এখন রাজনীতি বিমুখ, তারা আসলে কোন রাজনৈতিক শক্তি ক্ষমতায় ফিরুন সেটা চায় না। এটাও কিন্তু এই মুহূর্তে বাকি রাজনৈতিক দলের কাছে একটা আশঙ্কার বার্তা এবং সেটা তারা ফিল করতে পারছেন না বলে মনে হয়। আর আজকের আলোচনার বিষয় যেটা ছিল যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে বসে অডিও বার্তা কিংবা ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আবার নতুন করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে তিনি গণঅভ্যুত্থান হিসেবে দেখছেন না এবং একই সঙ্গে তার দলের শীর্ষ নেতারা বলছেন যে 2026 সালে আবার সক্রিয়ভাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। সে বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করলাম এবং আলোচনার বিষয় সামার আপ দাঁড়াবে এইটাই যে আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে শুধুমাত্র অভিযোগ করা ছাড়া তারা কিন্তু এখনো আত্মোপলব্ধি এবং আত্মসংশোধনের কোনো বার্তা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছতে পারেনি এবং সেই পৌঁছানোটা তাদের খুবই প্রয়োজন এবং খুব জরুরি। এই মুহূর্তে যদি তারা বাংলাদেশের এই সংখ্যক মানুষ যারা ভোট দিতে পারেননি, যারা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললে বিভিন্নভাবে যাদের বিরুদ্ধে ট্যাগ দেওয়া হয়েছে, তারা কিন্তু এখনো আওয়ামী লীগের কাছ থেকে এই আত্মোপলব্ধি বা আত্মসংশোধনের যে বার্তা সেটা কিন্তু শুনতে চান। যতক্ষণ পর্যন্ত আপনারা এই আত্মোপলব্ধির বা আত্মসংশোধনের বার্তা তাদের কাছে পৌঁছে না দেবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের বাংলাদেশে সক্রিয় রাজনীতিতে ফেরা অনিশ্চিত বলেই আমার মনে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই আলোচনার কোন অংশের সঙ্গে সহমত কিংবা ভিন্নমত প্রকাশ করছেন সেটি অবশ্যই প্রতিদিনকার মতো আমাদের মন্তব্যের কলামে লিখে জানাবেন এবং আমি প্রথমেই বলেছি
যে আপনাদের করা 10টি মন্তব্য। আমি প্রশ্ন রেখেছিলাম যে সত্যি কি এটা গণঅভ্যুত্থান নাকি আন্তর্জাতিক চক্রান্তের পেছনে কারা ছিলেন। এ বিষয়ে আপনাদের মূল্যবান 10 জনের মূল্যবান মন্তব্য নিয়ে আমরা একেবারে এক আধা ঘন্টার এপিসোড করব। সেই বিষয়ে আপনারা খুব মূল্যবান ভাবে আপনাদের মন্তব্য লিখবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমাশিস, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এবং তোমার প্রতি কৃতজ্ঞতা যে তুমি আমাদের সঙ্গে থেকে আমাদের দর্শকদের সামনে বাংলাদেশের এই রাজনীতির গভীর সংকট নিয়ে তুমি তোমার বিশ্লেষণ প্রকাশ করলে। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার।